এই গালিগালাজকে বৈধতা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। আপনি ধরেন বন্দুক দিয়ে যুদ্ধ করেছেন। এরপরে যখন আন্দোলন হয়ে গেল, যুদ্ধে আপনি বিজয়ী হলেন, তারপরে কি আপনি রাস্তাঘাটে বন্দুকটা ব্যবহার করতে থাকবেন? ফলে কেউ যদি বলে যে আন্দোলনের সময় আমি ভাষা ব্যবহার করেছি, সেই ভাষা আমি এখনো ব্যবহার করব। সেই ভাষা আপনি ব্যবহার করেছেন যার বিরুদ্ধে, সে তো নাই। যে সিস্টেমের বিরুদ্ধে বলেছেন সেই সিস্টেমও নাই। এবং এই সিস্টেম এই ভাষার প্রসার ঘটিয়েছিল বলেই তো সেই সিস্টেমকে আপনি ওই ভাষায় আক্রমণ করেছেন। অথবা সেই সিস্টেমের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে আপনি সেইখানে আক্রমণ করেছেন। এখন তো সেই সিস্টেম থেকে বের হয়ে এসে আমাদের নতুন একটা সমাজ ব্যবস্থা, নতুন একটা পরিবেশ তৈরি করার কথা। তাহলে সে একই ভাষায় আপনি যদি এখনো আপনার কার্যক্রম চালিয়ে যান, তাহলে কি হবে? তাহলে পৃথিবীতে আ পদ্মফুল জন্মাবে শুধু ডাস্টবিনে এবং ডাস্টবিনই হবে স্থায়ী। ব্যাপারটা তো সেরকম না। ডাস্টবিনে যখন পদ্মফুল জন্মায় আমরা সেটাকে একটা ব্যতিক্রমী ঘটনা হিসেবে নেই এবং বলি কি যে গোবরে পদ্মফুল। কিন্তু সেজন্য কি আমরা পদ্মফুল গিয়ে গোবরের মধ্যে চাষ করি? সেটা তো করি না। অতএব এইটা যে যাই বলে বলুক, এটা আসলে সঠিক ব্যাখ্যা না। দ্বিতীয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ছিল না বলে আমরা এটা বুঝি নাই। ব্যাপারটা সেরকমও না। সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটি অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া গিয়েছে বলে যারা গালি দেয়, এরা কিন্তু সমাজের একটা বিরাট অংশ না। আমরা যে ভাবছি যে বাংলাদেশের সকল লোক গালিগালাজ করছে, ব্যাপারটা কিন্তু তা না। কিন্তু যে লোকগুলি গালিগালাজ করে তারা সোশ্যাল মিডিয়াটাকে একটা সহজ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারে বলে তারা এইখানে সকলে এসে গালি দেয়। সকল ভদ্রলোক সোশ্যাল মিডিয়াতে কবিতা লেখে না। কিন্তু সকল গালিগালাজ দানকারী লোক এসে সোশ্যাল মিডিয়াতে গালি দেয়। ফলে দেখা যায় যে কয়েক লক্ষ লোক গালিগালাজ করছে। কিন্তু এই কয়েক লক্ষ লোকই হচ্ছে এই গালিদানকারী ব্যক্তিদের একটা বিরাট অংশ। কিন্তু এরা কি করছে? এরা অন্যদেরকে প্রভাবিত করতে পারছে। কেননা তারা যেহেতু সংঘবদ্ধভাবে এই গালিগালাজের চর্চা করে, তাদের এই গালিগালাজকে অনেকে ফলো করতে শুরু করেছে। তারা ভাবতে শুরু করেছে যে এইভাবেই আন্দোলন করতে হয়, এইভাবেই সমালোচনা করতে হয়, এই ভাষাতেই আক্রমণ করতে হয়। যে না, ভাষা এমনকি সবচেয়ে ভয়ের ব্যাপার হলো নীতি নির্ধারকরাও তাদেরকে তোয়াজ করছে। নীতি নির্ধারকরা এই গালির প্রচারের জন্য দায়ী। আপনার মনে আছে সিপি গ্যাং চালু করা হয়েছিল, বাঁশের কেল্লা চালু করা হয়েছিল। তো সিপি গ্যাংকে কে পৃষ্ঠপোষকতা করত? তখনকার আওয়ামী লীগ সরকার পৃষ্ঠপোষকতা করতো এবং সিপি গ্যাং কাউকে বাদ দিত না। আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেই তাকে গালিগালাজ শুরু করতো এবং অনেক সময় বানিয়ে বানিয়ে গালিগালাজের পরিবেশ তৈরি করতো, গালিগালাজের কেস তৈরি করতো। যে ওনাকে গালি দিতে হবে অথবা গালি দেওয়ার জন্য একটা কেস ক্রিয়েট করো। ঠিক একইভাবে বাঁশের কেল্লাও সেটা করতো। সে একইভাবে বিভিন্ন তখন যারা করলো তারা দেখলো যে বা এটা করে তো বেশ কাজ হয়, অনেকের মুখ বন্ধ করানো যায়। অনেক ভদ্রলোক তখন ফেসবুক কথা ছেড়ে দিল, বলবে না। কথা বললো না, চুপ করে গেল। আমাকে গালি দেয়, গালি সহ্য করার দরকার কি? ফলে তাদের অপিনিয়নকে ওইখান থেকে দূর করে দেওয়া সম্ভব হলো। এই সোশ্যাল মিডিয়াতে দেখা গেল যে অনেকে এসে কমেন্ট করে না। ধরেন আপনি একটা চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, সেখানে এই গালিবাজরা ঢুকে ইচ্ছা মতো গালি দিচ্ছে এবং কেউ যদি ওইখানে এসে প্রশংসা করে, সেই প্রশংসা যে করে তাকেও গালি দিতে শুরু করে। অর্থাৎ তারা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করলো যে আমরা যাকে গালি দেব সে গালির উপযুক্ত। কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। এটা যে আমরা ইতিহাসে বহুবার দেখেছি। গালিগালাজের চর্চা তো এখন থেকে না। গালিগালাজ করা, মানুষকে অপমান করা এই চর্চা বহু বছরের। মানে মানুষের আ যখন মানুষ কথা বলতে শিখেছে বা মানুষ যখন এই ব্যবহারগুলি শিখেছে তখন থেকেই। পৃথিবীতে সবচেয়ে বেশি এই ধরনের আক্রমণের শিকার কারা হয়েছেন? সমাজ সংস্কারক, যারা ধর্ম প্রচার করেছেন, যারা সমাজে পরিবর্তন আনতে চেয়েছেন, তাদেরকে কিন্তু তাদের ওই সময়ের লোকেরা কুৎসিত ভাষাতে আক্রমণ করেছে। কুৎসিত আচরণের মাধ্যমে আক্রমণ করেছে। কিন্তু সমস্যাটা কোথায়? সেই কুৎসিত আচরণের বিপরীতে সমাজের একটা বিরাট অংশ দাঁড়াতে পেরেছে। কিন্তু এখন যেটি ঘটেছে সোশ্যাল মিডিয়াতে এই বেকার একটা প্রজন্ম, যে প্রজন্ম ওইখানেই থাকে, ওইখানেই খায়, ওইখানেই ঘুমায়, তারা এই গালিগালাজের চর্চা করছে। আপনার যদি কাজ থাকে আপনি গালির উত্তর দেওয়ার জন্য সময় নষ্ট করতে পারবেন? অথবা আপনার যদি কাজ থাকে আপনি যারা গালি দেয় তাদেরকে গালি দিও না এই প্রচারণা চালানোর জন্য ব্যবহার করতে পারবেন? আমি আপনাকে একটা ব্যক্তিগত আ অভিজ্ঞতার কথা বলি। একজন ছেলে বা একজন ব্যক্তি ছিলেন, তিনি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লিখতেন এবং তার অনেক কথা ভাইরাল হতো। অনেক লাইক, অনেক শেয়ার। তাকে আমি একদিন বললাম যে, এই যে যখন গালির চর্চা মাত্র শুরু হচ্ছে, তাকে আমি বললাম যে, "আসো আমরা সবাই মিলে একটা চেষ্টা করি। আমরা সবাই মিলে গালি দিও না এই কথাটা বলতে শুরু করি। তরুণ প্রজন্ম তো অনেক কথা আমাদেরটা শোনে বা ফলো করে এবং তোমাকেও ফলো করে।" সে বলল, "আ আমার টার্গেট গ্রুপ এটা না।" তো তার টার্গেট গ্রুপ এটা না। কিন্তু যখন সে নিজে গালিতে আক্রান্ত হলো, তখন আমাকে একদিন বলছে, "আমাকে যেভাবে গালি দিচ্ছে আপনি কিছু বলছেন না?" প্রবলেমটা কোথায়? আমরা যারা এই গালির বিরুদ্ধে কথা বলতে গিয়েছি, আমাদেরকে আরো অধিকতর গালির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু সেই গালিগালাজের কারণে আমাদের মতো অল্প কিছু লোকজন মুখ বন্ধ করি নাই। কিন্তু অধিকাংশ লোক তো কি করে? যে আমি কেন সমাজের আমার দায় কি? আমি কেন ওখানে গিয়ে গালি খাবো? ফলে এই গালির বিরুদ্ধে পাল্টা যে প্রতিবাদ সেটা সোশ্যাল মিডিয়াতে হয় না।
আরো একটা বিষয় রয়েছে, যারা এই গালিগালাজগুলি দেয় তারা অনেকেই আমাদের সমাজের মধ্যে থাকে অন্য নামে, অন্য চেহারায়। আমি প্রতিষ্ঠিত ব্যাংকার পেয়েছি, শিক্ষক পেয়েছি, নারী আন্দোলন করার এমন ব্যক্তি পেয়েছি, চিকিৎসক পেয়েছি, যারা ভিন্ন নামে ওখানে থাকে এবং গালিগালাজ করে, এবং তাদের কয়েকজনের আইডেন্টিটি আবিষ্কার করেছে। আবার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। শিকদার মেডিকেল কলেজের একজন চিকিৎসক, নারী চিকিৎসক, কুৎসিত ভাষায় গালিগালাজ করতো। তো তাকে আমি লিখলাম যে তুমি যে এই গালিগুলো দিচ্ছ এটা কি ঠিক? বলে আমি যুদ্ধ করছি। কিসের যুদ্ধ? বলে যে আমি যুদ্ধ করছি। সে সিপি গ্যাং এর সদস্য ছিল। তো আমি বললাম যে এই যুদ্ধ তো তুমি বুঝতে পারছো না, তুমি তো এটা ভুল করছো। কিছুদিন পরে, বেশ কিছুদিন পরে হঠাৎ দেখি আমার ইনবক্সে একটা মেসেজ। আমি যে বিভিন্ন সময় আপনাকে গালি দিয়েছি, বিভিন্ন জায়গায় অনেককে গালি দিয়েছি, ইনবক্সে গালিগালাজ করেছি, এগুলো একটু মুছে দেন। কেন? বলে আমার বিবাহ ঠিক হয়েছে, আমার শ্বশুরবাড়ির লোক এটা দেখলে কি ভাববে? জি, এরকম এখন দেখেন, যে কিনা তার শ্বশুরবাড়ির লোককে ওই গালিটা দেখাতে লজ্জা পায়, সে কিন্তু প্রকাশ্যে ভিন্ন নামে এসে ওই গালিগালাজগুলি করতে পছন্দ করে, এবং এইগুলি আমরা বিভিন্ন কারণে আমাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছি। রাজনৈতিক দল বট বাহিনী তৈরি করে প্রতিপক্ষকে দমিয়ে দেওয়ার জন্য সেখানে গালিগালাজের চর্চা করেছে। এমনকি প্রতিদ্বন্দ্বী শিল্পীরা নিজেদের নামে গ্রুপ তৈরি করে অন্য শিল্পীর নামে গালিগালাজের সূচনা করেছে। ফলে এই যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু একটা সামাজিক ক্রাইম, এটা একটা অপরাধ প্রবণতা। সেই অপরাধ প্রবণতাকে বিপ্লবের নামে আপনি জায়েজ করতে জি। পারবেন না। জি। বিপ্লব গালিগালাজ করতে বলে এমন ব্যক্তিকে যে গালিগালাজের উপযুক্ত, কিন্তু বিপ্লব তো এই কথা আমাদেরকে বলে নাই যে বয়োজ্যেষ্ঠকে আপনি গালি দিবেন, শিক্ষককে গালি দিবেন, আপনার কারো কথা পছন্দ না হলে গালি দিবেন। এখন কিন্তু সেই জায়গাতে গিয়ে পৌঁছে যে একজনের কথা মানে পছন্দ যত্র না হলে তত্র। যত্রতত্র, যেমন এই যে রাজনীতিবিদ ফজলু সাহেব অকথ্য গালিগালাজের শিকার হয়েছেন। কেন? উনি কি কোনো অশ্লীল কথা বলেছিলেন? উনি কি কাউকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন? তার কথাগুলি এদের পছন্দ হয় নাই, সেজন্য তারা অকথ্য গালিগালাজ করেছে। কিন্তু মানে আপনার আপনার পছন্দ না হলেই কিংবা আপনার প্রতিপক্ষ হলেই আপনি অকথ্য ভাষায় গালাগালি করবেন, এরকম হ্যাঁ, একটা এবং ব্যাপার। সেটাকেই ধরে নেওয়া হয়েছে প্রতিবাদের ভাষা জি। বা দ্বিমত পোষণ করার ভাষা। ধন্যবাদ। দ্বিমত পোষণ করার ভাষা তো এটা হতে পারে না।